মেকানিক্স অনলাইন ক্লাস 6.1 আজকের ক্লাস হতে যাচ্ছে। গত ক্লাসগুলোতে আমরা অনেক অঙ্ক করছি, বেশ কিছু অঙ্ক করছি। আজকেও আমরা অঙ্ক করব। আজকের ক্লাসের অঙ্ক হচ্ছে স্প্রিংয়ের অঙ্ক। তো অঙ্ক শুরু করার আগে স্প্রিংটা কীভাবে কাজ করে আমরা একটু দেখব, তারপর আমরা অঙ্কে যাব। স্প্রিং দেখতে তোমাদের এরকম একটা স্প্রিং আঁকি আমি। স্প্রিং দেখতে এইরকম, তোমরা সবাই স্প্রিং দেখছো। এই যে এরকম পেছনে একটা স্প্রিং থাকে, লোহার থাকে, প্লাস্টিকের থাকে, এটা হচ্ছে স্প্রিং। আজকে আমরা এই স্প্রিং যে সমস্ত অঙ্কের মধ্যে আছে ওই অঙ্কগুলো করব, ঠিক আছে? স্প্রিংয়ের অঙ্ক করার আগে স্প্রিংয়েরটা কীভাবে কাজ করে একটু দেখি। এই স্প্রিংটা যদি আমি টানে লম্বা করি, মানে এই পাশ থেকে টানি এবং এই পাশ থেকে যদি টানি, এটা লম্বা হবে, মানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। টানলে এটা এরকম হবে, টানলে একটু এই যেরকম পাতলা হয়ে যাবে, যেরকম হবে। টানলে একটা স্প্রিং টানলে এরকম লম্বা হয়ে যাবে, মানে একটা দৈর্ঘ্য তার বৃদ্ধি পাবে। এখান থেকে এটুকু একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা আমরা ডেল দ্বারা প্রকাশ করলাম। দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাকে আমরা বলবো ডেল। এই স্প্রিংটা যদি চাপ দেই তাহলে ছোট হবে, ছোট হলে এটা দেখতে এরকম হবে। স্প্রিংটা যদি চাপ দেই দুই পাশ থেকে টানার বদলে, তাহলে স্প্রিংটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে তার দৈর্ঘ্য কমবে, তাই না? এই যে দৈর্ঘ্য কমতেছে, এই কমা অংশটুকু করে আমরা বললাম ডেল। তাহলে একটা স্প্রিংটা যদি আমি টানি তাহলে স্প্রিংটা লম্বা হবে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এই দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ আমরা কত ধরলাম? ডেল। এই যেখানে দেখো ডেল দ্বারা প্রকাশ করছি। অথবা স্প্রিংটা যদি আমি চাপ দেই, ভিতর দিকে চাপ দেই, মানে যে এরকম ভিতর দিকে যদি চাপ দেই তাহলে কি হবে? সে ছোট হবে, এবং এই ছোট হওয়ার পরিমাণটা কত? ডেল। এই যে আমরা যদি ভিতর দিকে চাপ দেই স্প্রিংটাকে, এই যে স্প্রিংটা টানার বদলে আমি ভিতর দিকে চাপ দিলাম, তাহলে সে একটা দৈর্ঘ্য হ্রাস পাবে। এই দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ কত ধরলাম আমরা? ডেল। তাহলে একটা স্প্রিংকে বড় করা যায় অথবা ছোট করা যায়। বড় করলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আর ছোট করলে দৈর্ঘ্য হ্রাস পায়। এই দৈর্ঘ্য বৃদ্ধি এবং দৈর্ঘ্য হ্রাসকে আমরা ডেল দ্বারা প্রকাশ করলাম। এখন যেটা বুঝতে হবে, একটা স্প্রিংকে যদি দৈর্ঘ্য পরিবর্তন করা হয়, মানে এটা দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেছে, দেখো এইটাও দৈর্ঘ্য পরিবর্তন, এইটাও দৈর্ঘ্য পরিবর্তন। পরিবর্তন বলতে সে বড় হইতে পারে, ছোট হইতে পারে। এখানে একটা জিনিস শিখতে হবে, একটা স্প্রিংকে যদি দৈর্ঘ্য পরিবর্তন করা হয় বা ছোট করা হয় বা বড় করা হয়, তাহলে ওই স্প্রিংয়ের মধ্যে একটা বল কাজ করে। একটা স্প্রিংকে যদি ছোট করা হয় এবং বড় করা হয়, তাহলে ওই স্প্রিংয়ের ভিতরে একটা বল কাজ করবে, ঠিক আছে? প্রতিক্রিয়া বল কাজ করবে। যেমন আমি বোঝানোর চেষ্টা করতেছি, এই যে স্প্রিংটাকে ছোট করা হয়েছে, ছোট করা হয়েছে কি রকম বল প্রয়োগ করে? ভিতর দিকে চাপা বল প্রয়োগ করে, যেরকম চাপা বল প্রয়োগ করে এটা কি করা হয়েছে? ছোট করা হয়েছে। ছোট করাতে এই স্প্রিংটা বাইরের দিকে একটা ধাক্কা দিবে। এই স্প্রিংটা কি করবে? বাইরের দিকে একটা ধাক্কা দিবে। বুঝতে পারছো? তাহলে একটা স্প্রিং যদি আমি ছোট করি চাপ দিয়ে, তুমি হাতের তালুতে, দুই হাতের তালুতে একটা স্প্রিং নিয়ে চাপ দিয়ে ছোট করো, ছোট করলে দেখবা ওই স্প্রিংটা তোমার হাতটাকে দুই পাশে ধাক্কা দিতেছে, ঠিক আছে? অথবা স্প্রিংটা যদি তুমি বড় করো, স্প্রিংটা যদি তুমি বড় করো, এই যে এখানে নিচেরটায় বড় করা হয়েছে, বড় করলে কি হবে? স্প্রিংটা ভিতর দিকে তোমাকে টানবে, যেরকম, মানে স্প্রিংটা কি করবে? ভিতর দিকে টানবে। বুঝতে পারছো? তার মানে একটা স্প্রিংকে যদি ছোট করি তাহলে বাইরের দিকে ধাক্কা দিবে, আর একটা স্প্রিংটা যদি বড় করি তাহলে ভিতর দিকে টানবে। তার মানে বোঝা গেল, একটা স্প্রিংটা যদি ছোট কিংবা বড় করা হয়, সে একটা বল তৈরি হয়। বলটা কখনো বাইরের দিকে, কখনো ভিতরের দিকে। এই স্প্রিংয়ের এই বলটা নির্ভর করে স্প্রিংয়ের ম্যাটেরিয়ালের উপরে। যে স্প্রিংটা যে ম্যাটেরিয়ালের তৈরি, ওই ম্যাটেরিয়ালের উপরে বলটা নির্ভর করে। স্প্রিংটা যদি শক্ত ধাতুর হয় তাহলে বল বেশি দিবে, নরম ধাতুর হলে বল কম দিবে। যদি স্টিলের হয় বল বেশি হবে, কিন্তু প্লাস্টিকের স্প্রিং হলে বল কম হবে। এই যে ছোট বড় করলে যে একটা বল তৈরি হয় স্প্রিংয়ের ভিতরে, ওইটা কম বেশি হবে ম্যাটেরিয়ালের উপরে। এই আর বিজ্ঞানীরা প্রত্যেক স্প্রিংয়েরই একটা ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট
বের করছে, ওই কনস্ট্যান্টকে বলা হয় কে। এটার নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। এটার নাম আমরা বলতে পারি স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট মানে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো স্প্রিং কনস্ট্যান্টটা প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য আলাদা। এই স্প্রিং কনস্ট্যান্টের মানটা তোমার অঙ্কে সবসময় দেওয়া থাকবে। মনে করি কোনো একটা অঙ্কে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান দেওয়া আছে, আমি দিলাম যে ম্যাটেরিয়াল ইউজ করছে ওই ম্যাটেরিয়াল অনুসারে স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান হয়েছে 300 নিউটন পার মিটার, ঠিক আছে। এবং ওই স্প্রিংটাকে দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি করা হয়েছে 0.2 মিটার সে আমি ধরলাম। তাহলে দেখো দুইটা ডাটা, একটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট কে আর স্প্রিংটাকে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস করা হয়েছে। যদি এই দুইটা মান দেওয়া থাকে ওই স্প্রিংয়ে ঠিক কতটুকু বল তৈরি হয়েছে এই বলটা বের করা যাবে একটা সূত্রের সাহায্যে। আর সূত্রটা হয়েছে এফ ইজিক্যাল টু কে ডেল। একটা সূত্রের সাহায্যে স্প্রিং এর মধ্যে একটা যে বল তৈরি হচ্ছে ওই বলটা বের করা যাবে। কি বললাম প্রথম থেকে বলি, একটা স্প্রিংকে যদি ছোট কিংবা বড় করা হয় ওই স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হয়। সেই বল বের করার সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু কে ডেল। কে এর মান অঙ্কে দেওয়া থাকবে, কে মান হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। কে এর মান ধরলাম একটা অঙ্কের মধ্যে আছে এফ ইজিক্যাল টু কে ইজিক্যাল টু 300 নিউটন পার মিটার এবং ওই স্প্রিংটা দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে তোমার 0.2 মিটার। তাহলে এই সূত্র প্রয়োগ করলেই তোমার এফ এর মান কত, ওই স্প্রিংয়ে ঠিক কতটুকু বল তৈরি হয়েছে এটা বের করা যাবে। বের করে দেখো তোমরা, সূত্রের মধ্যে প্রয়োগ করো। আমি লিখতেছি এফ ইজিক্যাল টু কে ডেল, তাই না। তাহলে আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু কে ডেল। কে এর মান হচ্ছে 300, একক কি নিউটন পার মিটার, ইন্টু ডেল এর মান কত 0.2 মিটার, ঠিক আছে। মান বসাই দিচ্ছি জাস্ট এফ এর মান, এফ ইজিক্যাল টু কে ডেল। কে এর মান ধরলাম আমি 300 নিউটন পার মিটার এবং ডেলের মান দিচ্ছি 0.2 মিটার। এই মিটার এবং এই মিটার কাটাকাটি যায়, কাটাকাটি গেলে ক্যালকুলেশন গুণ করে দেখো অ্যান্সার আসবে 60 নিউটন। এটাই বল, এইটাই স্প্রিং এর বল। আচ্ছা, কোন একটা স্প্রিং এর জন্য কে সবসময় কনস্ট্যান্ট, মানে মনে করো এই স্প্রিংটা লোহার স্প্রিং এর জন্য কে ধরলাম 300 নিউটন পার মিটার, তাহলে কেটা কনস্ট্যান্ট মানে সবসময় একই রকম থাকবে। স্প্রিংটা যদি বেশি ছোট করি তারপরেও কে একই থাকবে, বেশি বড় করলেও কে একই থাকবে, তাই না। তার মানে স্প্রিং এর বলটা, যে কোনো একটা স্প্রিং এর বলটা আসলে নির্ভর করে এই কার উপরে, আমি বলি ডেলের উপরে। এই যে ডেল যত বেশি হবে বল তত বেশি হবে, ডেল যত কম হবে বল তত কম হবে। তোমরা একটা কাজ করে দেখো, এই 300 নিউটন পার মিটার এখানে বসাইছি কে এর মান, আর এই ডেলের মানটা তুমি 0.2 বসাইছি, 0.3 বসাই দেখো, দেখবো মান বাড়তেছে। 0.4 বসাইলে মান আরও বাড়বে, 0.5 বসাইলে দেখা যাবে কত হয়ে যাবে। এটা যদি 0.5 বসাই দিই এখানে, তাহলে এটা আসবে, বলের পরিমাণ আসবে তোমার 150 নিউটন। তার মানে ডেলের পরিমাণ যদি কম বেশি হয় স্প্রিংয়ের বলও কম বেশি হয়। ডেলের পরিমাণ যদি বেশি হয় স্প্রিংয়ের বল বেশি হবে, আর ডেলের মান যদি কম হয় স্প্রিংয়ের বল কম হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্প্রিংয়ের বল বের করা সূত্র শিখে ফেলছি। আমরা এখন একটা অঙ্ক করব, সরাসরি অঙ্কে চলে যাই। এইটা হচ্ছে এক অঙ্ক, অঙ্কটা একটু পড়ি আমরা। যদি 8 কেজি ভরের, দেখা লাগছে যদি 8 কেজি ভরের, এই যে 8 কেজি ভরের একটি পিণ্ড প্রদর্শিত চিত্রের মধ্যে ঝোলানো হয়, মানে এই চিত্র দেখতেছো, এই চিত্র মতে ঝোলানো আছে, তাহলে এ বি রশিটির প্রয়োজনীয় দৈর্ঘ্য বাহির করো। তার মানে এখানে একটা রশি আছে এ বি রশি, যেটা এ বি রশির একটা দৈর্ঘ্য চাইছে। আমরা এতদিন যে অঙ্কগুলো করছি সেখানে সাধারণত একটা জিনিস চাইছে, ওইটা হচ্ছে বল টান, এই এ বি রশির টান কত।
কিন্তু এই অঙ্কে কিন্তু এ বি রশির টান চাই না, চাইছে দৈর্ঘ্য, মানে এখান থেকে এটুকু কত মাপলে কত দৈর্ঘ্য হবে এটা চাইছে। ঠিক আছে। আচ্ছা, অবিকৃত অবস্থায় বিসি স্প্রিংয়ের দৈর্ঘ্য 0.458 মিটার এবং স্প্রিংয়ের স্টিফনেস কে ইজ ইকুয়াল টু 300 নিউটন পার মিটার। আচ্ছা, অঙ্কটা করার আগে আমি আরেকবার একটু বোঝাই আসি, আমার একটু জিনিস মিসিং হয়েছে, ওইটা বোঝানো দরকার ছিল আগে। ঠিক আছে, আমি একটা বোঝাই দিয়ে আসি। ধরো একটা স্প্রিং নিলাম, এই যে একটা স্প্রিং, আমি আবার একটু করতেছি, এই একটা স্প্রিং, এই স্প্রিংটা কিন্তু তোমার বিকৃত হয় না এখনো, এটা যদি টানি তাহলে বিকৃত হবে, অথবা চাপ দিলে এটা বিকৃত হওয়া মানে কি, এটা অবস্থা চেঞ্জ হয়, তাহলে এটার নাম হয়েছে অবিকৃত অবস্থা। অবিকৃত অবস্থা, বুঝতে পারতেছি? তাহলে এই স্প্রিংটা অবিকৃত অবস্থায় আছে। এখন যদি আমি এই স্প্রিংটাকে টেনে লম্বা করি, আমি যদি টেনে লম্বা করি তাহলে স্প্রিংটা এরকম হয়ে যাবে। স্প্রিংটা যদি টেনে লম্বা করি তাহলে স্প্রিংটা এরকম হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে বিকৃত হয়ে গেছে, এই স্প্রিংটা এখন বিকৃত অবস্থায় আছে। তার মানে স্প্রিংটা পূর্বে যে অবস্থায় থাকে তাকে বলা হয় অবিকৃত অবস্থা, স্প্রিংয়ে টানলে যে লম্বা হবে সেটা হচ্ছে তার বিকৃত অবস্থা। আচ্ছা, মনে করি এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য হয়েছে, একটা দৈর্ঘ্য দেওয়া ছিল, এই দৈর্ঘ্যটা হচ্ছে 0.458 মিটার, 0.458 মিটার। এটা কত? 0.45। আমি একটু পরিষ্কার করে লিখি, এই দৈর্ঘ্যটার মান হচ্ছে তোমার 0.458 মিটার, এই যেটা 0.458 মিটার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি অবিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য কত, তুমি বলবো যে 0.458 মিটার। ঠিক আছে। আচ্ছা, এই স্প্রিংটাকে টানার ফলে এরকম লম্বা হয়ে গেছে না, টানার ফলে এরকম লম্বা হয়ে গেছে, কতটুকু লম্বা হয়েছে, মনে করলাম ডেল পরিমাণ লম্বা হয়েছে। ঠিক আছে। এখন যদি আমি বলি বিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য কত, স্প্রিংয়ের দৈর্ঘ্য হবে এখান থেকে এতটুকু, বিকৃত অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য এতটুকু হবে না? এই দৈর্ঘ্যটা কত বলতে পারবা, যে এই দৈর্ঘ্যটা কত হবে, মানে স্প্রিংটাকে বিকৃত করে দিলে এখন দৈর্ঘ্য কত হবে? এখন দৈর্ঘ্য হবে, বিকৃত অবস্থার দৈর্ঘ্য হবে আগের দৈর্ঘ্য 0.458 প্লাস এই ডেল, তার মানে এখনকার দৈর্ঘ্য হবে ইজিক্যালটা হবে, আগের দৈর্ঘ্য কত ছিল 0.458, আর এখন কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে ডেল, এই ডেলটা যোগ করে দিলেই বর্তমান দৈর্ঘ্য পাওয়া যাবে। মানে অবিকৃত অবস্থায় যদি 0.458 হয় তো বিকৃত অবস্থায় হবে 0.458 প্লাস ডেল, মানে যেখান থেকে এটুকু হচ্ছে 0.458, এই যেখান থেকে এটুকু কত 0.458, তাহলে টোটাল দৈর্ঘ্য কত হবে 0.458 প্লাস কত ডেল, তাহলে এখনকার দৈর্ঘ্য কত হবে 0.458 প্লাস ডেল। তাহলে কি বুঝলাম, ওটা অবিকৃত অবস্থার দৈর্ঘ্যটা কি, আগে যে অবস্থার দৈর্ঘ্য ছিল, বল প্রয়োগের আগে যে দৈর্ঘ্য ছিল তাকে বলা হয় অবিকৃত অবস্থার দৈর্ঘ্য, আর বল প্রয়োগের ফলে স্প্রিংটা বড় হয়ে যাবে অথবা ছোট হয়ে যাবে, তখন সেটা বিকৃত হয়ে যাবে। বিকৃত অবস্থার দৈর্ঘ্য কি হবে, আগের দৈর্ঘ্য যোগ কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে ততটুকু। এখন এই অঙ্কটা পড়ি, দেখো এখন একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এখানে বলছে যদি 8 কেজি ভরের একটি পিণ্ড, এই যে যদি 8 কেজি ভরের, 8 কেজি, এই যে এখানে দেখো 8 কেজি ভরের একটি পিণ্ড প্রদর্শিত চিত্র মতো ঝোলানো হয়, এই দেখো এই যে এটা হচ্ছে 8 কেজি ভরের একটা পিণ্ড, এই চিত্র মতো ঝোলানো হয়, তাহলে এ বি রশিটির প্রয়োজনীয় দৈর্ঘ্য বাহির করা, তার মানে এ বি রশিটির প্রয়োজনীয় দৈর্ঘ্য বাহির করতে বলছে। অবিকৃত অবস্থায় বিসি স্ট্রিংয়ের দৈর্ঘ্য 0.458, অবিকৃত অবস্থায় বিসি স্ট্রিংয়ের, আচ্ছা আমরা অঙ্কটা মোটামুটি পড়ছি যে বিসি স্ট্রিংয়ের দৈর্ঘ্য 0.458, তার মানে সরি একটু মানে মাঝখানে গেস্ট আসার কারণে একটু ইন্টারাপ্ট হয়েছে, কোথায় যেন ছিলাম ওটা ভুলে গেছি আমি। আমরা অঙ্কটা পড়তেছিলাম মনে হয় যে অবিকৃত অবস্থায় বিসি স্ট্রিংয়ের দৈর্ঘ্য 0.458,
তার মানে যে বিসি একটা স্ট্রিং দেখো, এই যেখানে চিত্রটা দেখো, এই বি থেকে সি পর্যন্ত একটা স্ট্রিং আছে, যদি এখানে ছোট্ট স্ট্রিং দেওয়া আছে কিন্তু আসলে পুরোটাই স্ট্রিং বলে দিছে অঙ্কে। এই যে এখান থেকে শুরু করে পেঁচায় 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 এই সি পর্যন্ত একটা স্ট্রিং আছে। এই বিসি স্ট্রিং এর এখন যে দৈর্ঘ্য আছে এইটা কিন্তু 0.458 না, একটু ভালো করে খেয়াল করো, এই 0.458টা কিন্তু এখনকার দৈর্ঘ্য না। এটা কোন দৈর্ঘ্যটা? অবিকৃত অবস্থায় দৈর্ঘ্য। এই যে অবিকৃত অবস্থায় বিসি স্ট্রিং এর দৈর্ঘ্য 0.458 মিটার। তার মানে বিসিটা এখন যেটা দেখতেছো, বিসিটা লম্বা বড় এখান থেকে এতটুকু, এটা কিন্তু এতটুকু ছিল না, এটা আরো ছোট ছিল। এই ওজন ঝুলানোর কারণে, এই 8 কেজি ওজন ঝুলানোর কারণে এটা বড় হয়ে গেছে। আর যখন এটা আগে ছোট ছিল তখনকার দৈর্ঘ্য হয়েছে তোমার এই 0.458 মিটার। ঠিক আছে। আর এই স্ট্রিং এর একটা কনস্ট্যান্ট দেওয়া আছে কে ইজিক্যাল টু 300 নিউটন পার মিটার। আচ্ছা, অঙ্কটা আমরা আরো বুঝবো, আমি আপাতত একটা চিত্রটা কপি করে ওই পাশে নিয়ে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। এই যে আমি একটা চিত্র নিয়ে আসলাম। এখন আমরা বুঝবো অবিকৃত অবস্থায় দৈর্ঘ্যটা কোনটা ছিল। আসলে এই ওজন ঝুলানোর আগে স্প্রিংটা দেখতে এরকম ছিল, আমি একটু আইকা দেখাই। ওজন ঝুলানোর আগে স্প্রিংটা দেখতে এরকম ছিল, মানে টোটাল জিনিসটা দেখতে এরকম ছিল। ওজন ঝোলানোর আগে টোটাল স্প্রিংটা ছিল এরকম দেখতে, আমি আঁকতেছি। এই যে এটা ছিল স্প্রিং, এই যে এটা, আর এই যে এই বি বিন্দুটা যে দেখতেছেন এখানে নট ধরলাম, এখানে একটা, এইটা ছিল তোমার এখানে, এই যে এখানে ছিল, এইটাই এখান থেকে যখন ওজন ঝোলাইছে তখন এইটাই এখান থেকে এখানে আসছে, এই যে এই ডটেড লাইন বরাবর আসছে, তাই না? এটা এখান থেকে এখানে আসছে। আর এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা বলা হয়েছে 0.458 মিটার। 0.458, তোমরা কি বুঝতেছ? এই দৈর্ঘ্যটা মানে এখন যে বিসি আছে এই বিসিটা কিন্তু এই 0.458 এর সাথে বড়। তাহলে আগের দৈর্ঘ্য ছিল এই যে এইটা, এই যে এইটুকু হচ্ছে 0.458। এখন বলো দেখি এখনকার বিসি কত? বিসি কত হবে বলতে পারবা? বিসি ইজ ইকাল টু, বলো দেখি। বিসি মানে এখনকার বিসি, আগের বিসি না। বিসি ইজ ইকাল টু হবে 0.458 প্লাস হয়েছে ডেল, মানে এই স্ট্রিংটা তো বড় হয়েছে। এখন কতটুকু বড় হয়েছে আমরা জানি, যতটুকু স্ট্রিং বড় হয় তাকে ডেল দ্বারা প্রকাশ করছি। তাহলে এখনকার বিসি হয়েছে এইটা, বিসি হয়েছে 0.458 প্লাস কি হবে? ডেল। বুঝছো তোমরা বিসিটা কত? 0.458 প্লাস ডেল। আচ্ছা, এখন আমাদের কিন্তু যেটা বের করতে হবে ওইটা আমরা একটু দেখি। আমাদের বের করতে হবে এই যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা, এই যে এ থেকে এই যে এই পর্যন্ত দৈর্ঘ্যটা বের করতে হবে। এই দৈর্ঘ্য বের করার জন্য আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করব। এই যেখানে একটা ত্রিভুজ চিন্তা করো, ত্রিভুজ চিন্তা করো, এবং এই ত্রিভুজের একটা নাম দিই আমরা এ বি ডি ত্রিভুজ। এই যেখানে ধরলাম একটা ডি ত্রিভুজ ধরলাম। এই ত্রিভুজের নাম কি? এ বি এবং ডি ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সূত্র প্রয়োগ করি সাইন থিটা, কস থিটা অথবা ট্যান থিটা, ট্যান থিটা করলে হবে না, সাইন থিটা এবং কস থিটা সূত্র প্রয়োগ করলে এই যে এই এ বি দৈর্ঘ্য বের করা যাবে। আমরা যদি সূত্র লিখি এরকম লিখবো, দেখো আমরা লিখবো সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু ভূমি বা গতিভুজ, না লম্ব ভাগ অতিভুজ, অতিভুজ সমান সমান, অথবা সাইন 30 সমান সমান আমরা কি লিখতে পারি? সাইন 30 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব হয়েছে কত? এডি। চিত্র দেখো, ত্রিভুজের চিত্রটা দেখো, এডি, আর অতিভুজ কত? এবি। সুতরাং এবি ইজ ইকাল টু কত হবে? সুতরাং এবি ইজ ইকাল টু হবে এডি সাইন 30। বুঝছো তোমরা এটা? এটা
কি করলাম এখানে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি সাইনের সূত্র লিখছি। এই ত্রিভুজের ক্ষেত্রে সাইনের সূত্র, sin 30 লম্ব বা অতিভুজ। sin 30 তাহলে লম্ব সমান সমান কি, এখানে দেখো কোণের বিপরীত বাহু লম্ব এডি বাহু, আর অতিভুজ কত এবি বাহু। তাহলে আমাদের এই অতিভুজটা বের করতে হবে। তাহলে sin 30 এডি বা এবি, এবি এডি sin 30। না 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 না, ভুল হয়েছে এখানে, এইটা তো চরম ভুল করে ফেলছি। সুতরাং এবি এটা হবে না, এবি হবে এবি হবে তোমার এডি ভাগ sin 30, এডি ভাগ sin 30। ঠিক আছে, তাহলে আমাদের দেখা গেল যে এবি বের করতে হলে এডি লাগে, তাই না? আচ্ছা, আমরা যদি কজের সূত্র প্রয়োগ করি তাহলে এরকম হবে, cos 30 ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে আমরা যদি বসাই দেই cos 30 ইজ ইকাল টু ভূমির মান কত, ভূমির মান হয়েছে তোমার কত, ত্রিভুজে দেখো এই যে ত্রিভুজে বিডি হয়েছে ভূমি, বি ডি ভাগ অতিভুজ কত এবি, তাই না? ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে, সুতরাং এবি ইজ ইকাল টু কত হবে, এবি ইজ ইকাল টু হবে বিডি ভাগ cos 30। তাহলে আমরা দুইটা সূত্র দিয়ে অতিভুজ বের করতে পারবো, আমাদের লাস্টে এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। ঠিক আছে, sin 30 দিয়ে করা যাবে, cos 30 দিয়ে করা যাবে, কিন্তু এখানে ঘটনা হয়েছে এই এডির মানটা, আমরা তাহলে এডি এই যেটা লম্ব আর ভূমি, এই লম্ব এবং ভূমির মধ্যে যে কোনো একটা মান জানা থাকতে হবে, কিন্তু এই অঙ্কে এই এডির মান বের করা যাবে না, এই বিডির মান বের করা যাবে। এই যে বিডি, এই যে এই বাহুটা বের করা যাবে, বিডি বাহুটা বের করা যাবে। তাহলে আমরা যদি বিডি বাহুতে করতে হয় তাহলে এটাতে করতে হবে, এইটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে এটাতে করা যাবে না, কারণ এডি বের করা যাবে না, কারণ আমি জানি অঙ্কটা এডি বের করা যায় না, বিডি বের করা যাবে। তাহলে আমি যদি তোমাদের বিডি বের করে দেই, তাহলে পারবা না, বিডি বের করতে গেলে আমাদের বিডি বের করতে, মূলত আমাদের লাগবে এই অঙ্কে, আমি একটু মার্কিং করি, আমাদের লাগবে বিডি বের করতে হবে, আমাদের লাগবে বিডি। আচ্ছা, বিডি সমান সমান আমি দেখি লিখতে পারি, বিডিটা আমি বের করে দেখাই। বিডি সমান সমান একটু চিত্রটা খেয়াল করো, এই যে বিডি সমান সমান হবে, এখান থেকে টোটাল দৈর্ঘ্যটা হয়েছে, যে এখান থেকে টোটাল এটুকু দৈর্ঘ্য হচ্ছে 2 থেকে যদি আমরা বিসি বাদ দিয়ে দিই তাহলে বিডি পাওয়া যাবে না, তাহলে লিখে দিলাম 2 মাইনাস বিসি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তোমার বিডি করতে গেলে বিসি লাগবে, বিসি বের করতে গেলে আবার ডেল লাগবে, দেখো একটু খেয়াল করে দেখি, এই দুইটার এখানেই সব আছে। আমাদের মূলত করতে হবে বিডি বের করতে হবে, বিডি বের করতে গেলে 2 মাইনাস বিসি, তাহলে বিসি সমান কি 0.458 প্লাস ডেল। আমাদের তাহলে এখানে আগে আসতে হবে, এইটা আগে করতে হবে, আগে বিসি বের করতে হবে, বিসি বের করে এখানে বসায় দিতে হবে, বসায় দিলে বিডি চলে আসবে। তারপর আমাদের করতে হবে যে কজের সূত্র লিখতে হবে, cos 30 ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ মানে বিডি ভাগ এবি। আমি সিরিয়ালি এই জিনিসটা তোমার বুঝে নাও, আবার একটু সিরিয়ালি বলতেছি। আমাদের মূলত বের করতে হবে এবিটা, মূলত কি বের করতে হবে দেখো, মূলত বের করতে হবে তোমার এবি, এই যে এবিটা বের করতে হবে, এইটা বের করতে হবে, এবি বের করতে হবে, এবি বের করতে হলে কি লাগে দেখো তো, এই বিডি লাগে, এই বিডিটা লাগবে,
বিডি কত, বিডিটা লাগবে। আচ্ছা বিডি বের করতে হলে কি লাগবে দেখো, এই বিসি লাগবে। বিসি বের করতে হলে কি লাগবে, এই যে বিসি এখান থেকে বের করতে ডেল লাগবে। তার মানে এখান থেকে যদি আমি ডেল বের করি, এই যে ডেলটা যদি কোনোভাবে বের করি, ডেলটা এই যে ডেল, এই ডেলটা বের করে আমরা এখানে বসায় দিব। তারপর এখান থেকে বিসি নিয়ে এখানে বসায় দিব, এখান থেকে বিসি নিয়ে আবার এখানে বসায় দিব, তাহলে কি চলে আসবে, এবি চলে আসবে। তো আমরা কোনোভাবে যদি আমরা ডেলটা বের করতে পারি, ডেল বের করে এখানে বসায় দিব, বসায় দিলে বিসি চলে আসবে, বিসির মানটা এখানে বসায় দিলে বিডি চলে আসবে, বিডির মানটা এখানে বসায় দিলে তোমার এবির মানটা চলে আসবে। ওকে, কিছু তাহলে আমরা অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারছি যে আমরা এবি দৈর্ঘ্যটা বের করতে হবে, যে এবি দৈর্ঘ্যটা এবি বের করতে গেলে আমাদের ডেল লাগবে। ডেলের মানটা আমরা এখানে বসায় দিব, বসায় দিলে বিসি পাবো, বিসির মানটা এখানে বসায় দিলে বিডি পাবো, বিডির মান এখানে বসায় দিলে এবি পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখন এই এই ডেলের মানটা কীভাবে বের করা যায় এটা আমরা শিখবো এখন। ঠিক আছে, আমরা একটু মুছা দিই, মুছাতে দরকার আমি আবার লিখতেছি, এটা মুছে দিলাম। আমরা ডেলের মান বের করব। অঙ্কটা তো ক্লিয়ার হয়েছে না তোমাদের? ডেলের মান বের করতে গেলে আমরা এখানে কাটবো, এই যে এইখানে কাটবো, এখানে কেটে দিব, ফ্রি বডি করবো আর কি, এখানে কেটে দিব, এখানে কেটে দিব। ঠিক আছে, কাটলে একটা ফ্রি বডি হবে, ফ্রি বডিটা দেখতে হবে এরকমের। এই যে এখানে দেখো একটা ফ্রি বডি আছে, ফ্রি বডি আমি আঁকি আবার, এখানে ফ্রি বডিটা দেখতে হবে এরকম। এদিকে একটা বল হবে, এদিকে একটা বল হবে, আর এদিকে একটা বল হবে। ফ্রি বডিটা দেখতে এরকম হবে। এখানে এইটা হবে 30 ডিগ্রিতে, এখানে একটা অ্যাঙ্গেল হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এইটা হবে এফ বল, যেহেতু স্প্রিং কাটছি আমরা, স্প্রিং কাটলে একটা বল হয়, এই বলটা হচ্ছে এফ বল। এফ সমান সমান আমরা লিখতে পারি কে ডেল, কে এর মান হচ্ছে 300 ইন্টু ডেল, লেখা যায় না? এই যে এখানে এখানে কাটলে, স্প্রিং কাটলে একটা বল হবে, বলটা হবে এফ, এই এফ ইজিক্যাল টু লেখা কে ডেল, কে ডেল মানে কে এর মান 300 ইন্টু ডেল। এইটা ধরলাম আমরা টি এ বি, টি এ বিটা আমাদের দরকার নাই, টি এ বি মানে একটা বল, এটা দরকার না আমাদের, এবি দৈর্ঘ্য দরকার। আর এইটা একটা ওজন ছিল, ওজনটা হচ্ছে 8 কেজি, 8 কেজি, কিন্তু আমরা কেজিতে রাখবো না, কেজিতে রাখবো না, কারণ হলো আমাদের কে এর মানটা দেওয়া আছে নিউটনে, এই যেখানে নিউটনে দেওয়া আছে, এই যে কে এর মানটা নিউটনে দেওয়া আছে, সুতরাং ওই 8 কে আর কেজিতে রাখা যাবে না, তাহলে এটা 8-এর সাথে 9.81 গুণ দিয়ে দিলাম, 9.81 গুণ দিয়ে দিলাম নিউটন। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে ডেলের মান বের করতে হবে, তাহলে আমরা ত্রিভুজ তৈরি করি। ত্রিভুজ তৈরি করলে এরকম হবে, যে কোনো একটা বাহুকে উল্টাই দাও, যে কোনো একটা বাহুকে উল্টাই দাও, আমাদের এটা দেখার দরকার নেই, এখানে একটা ত্রিভুজ আঁকছে দেখো, এটা ভুলও হইতে পারে অথবা সঠিক হইতে পারে, মন কথা যে কোনো একটা বাহুকে উল্টাই দিবা। আমরা গত ক্লাসে একটা বাড়ি কাজ দিয়েছিলাম যে 3 ভাবে ত্রিভুজ আঁকার জন্য, ওটা করলে মনে হয় প্র্যাকটিস হবে। আমরা এখন ত্রিভুজ আঁকতেছি, আমি এই বাহুটাকে উল্টাই দিব, আমি এটাকে চয়েস করলাম, এটাকে উল্টাই দিব। বই কি করছে, টিএবিকে উল্টাই দিচ্ছে মনে হয়, দেখো সমস্যা নেই, এটা আমি এইটা উল্টাই দিই, আমি বলছি সোজা বাহুটা, অথবা এটাকে উল্টাই দিতে পারো তুমি, আমি এইটাকে উল্টাই দিব, এটাকে উল্টাই দিলে ত্রিভুজটা দেখতে এরকম হবে। এইদিকে একটা বাহু দিলাম, এই যে এইটা, এই যে এটা উল্টাই দিলাম, আর এটার সাথে একটা বাহু ছিল, এই যে এইটা টিএবি, তার মানে একটা বাহু উল্টাই দিয়েছি, আমি দিয়ে দিই, দেখো এইটা হচ্ছে তোমার 300 ডেল, 300 ইন্টু ডেল, আর এটা হচ্ছে টিএবি, টিএবি, আর এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন এই মুখটা যদি বন্ধ করে দিই তাহলে ত্রিভুজ হয়ে যাবে, তাই না? এই মুখটা বন্ধ করবো এই বাহু দ্বারা, এই যে এই বাহু দ্বারা, তাহলে এই বাহুটা টাইনে দিই এরকম, এই দেখো ত্রিভুজ হয়ে গেছে। এই বাড়তি অংশ তুমি মুছে দিতে পারো ইচ্ছা করলে, এই যে এটা মুছে দাও। এইটা হচ্ছে তোমার
এই যে এইটা হচ্ছে তোমার 8 ইন্টু 9.81, 8 ইন্টু 9.81। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বোঝা যায় 90 ডিগ্রি না? আচ্ছা, আমি অ্যারোসেন্ডগুলো দিয়ে দিই। আমি এটারে উল্টাই দিছি এদিকে 300 ইন্টু ডেল, এই যে 300 ইন্টু ডেল ছিল ওইদিকে, এটা এই দিক দিলাম, এটা নিচের দিকে, আর ওটা যেদিকে ছিল ওইদিকে, একটা ত্রিভুজ হয়ে গেছে। আমাদের আসলে এই এবি দরকার নাই, টি এ বি দরকার নাই, টি এ বি দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ডেল। এখন যদি আমরা টেনের সূত্র লিখি তাহলে ডেল চলে আসবে, টেনের সূত্র লিখে যদি ডেল চলে আসবে। আমি লিখি ট্যান, এই ত্রিভুজ থেকে টেনের সূত্র লেখো, ট্যান 30 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব ভাগ ভূমি, লম্ব কত 8 ইন্টু 9.81, 9.81, আর এখানে হয়েছে ভূমি হয়েছে 300 ইন্টু ডেল। এখান থেকে ডেলের একটা মান চলে আসবে, ডেলের মান আসবে 0.453 মিটার, 0.453 মিটার। এই দেখো ডেলের মান চলে আসছে, ডেলের মান চলে আসে 0.453 মিটার। আচ্ছা, এখন ডেলের মান বের করার সময় আমি যে সূত্র প্রয়োগ করলাম, দেখো ট্যান 30 ডিগ্রি দিলে তো এটা কিন্তু ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করা যায়। ত্রিভুজের সাইন সূত্র করে এখানে করা আছে, দেখো এই যে সাইন সূত্র ইউজ করার দরকার নাই, শুধু ছোট্ট করলে হয়ে যায় না, এটা এই যে ছোট করলে হয়ে যায়, দেখো ঠিক আছে, ছোট করলে হয়ে যায়। তো ডেল ইজ ইকুয়াল টু 0.453 মিটার। ওকে, আমাদের উদ্দেশ্য মূলত ডেল ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল এবি বের করা, এবি বের করা। আমরা এখন এবি বের করার দিকে যাই। এইভাবে করলে হবে, সাইন সূত্র প্রয়োগ করছে এইভাবে করলে হবে, কিন্তু বড় হয়ে যাবে অঙ্কটা। আমরা এবি বের করবো, ডেল পেয়ে গেছি আমরা 0.453 মিটার। আমাদের দরকার এবি, এই যে এই বাহু থেকে এবি দরকার। এবি সূত্রটা আমি লিখি, দেখো আমাদের এবি বের করতে লিখতে হবে কজের সূত্র, কস 30 ইজ ইকাল টু ভূমি ভাগ অতিভুজ, মানে বিডি ভাগ এবি। এখান থেকে আমরা এবি বের করবো, কিন্তু এবি বের করতে হলে বিডি লাগে, তাই না? বিডি সমান হবে তোমার, বিডি সমান হয় 2 মাইনাস বিসি, 2 মাইনাস বিসি, এখান থেকে বিডি বের করা যাবে। আর বিসি সমান আমরা লিখতে পারি 0.458 প্লাস ডেল, বিসি সমান 0.458 ডেল, এটা তো আগে বুঝাইছিলাম। আর ডেল সমান কি হবে 0.453 মিটার। তো তুমি নিচ থেকে উপর দিকে যাও, এখান থেকে এখানে যাও, আবার এখান থেকে এখানে যাও, আবার এখান থেকে এখানে যাও, দেখো এবি চলে আসছে। এখান থেকে ডেলের মান এখানে বসাই দাও, ডেলের মান চললে বিসি পাইবা, বিসি মান এখানে চললে বিডি পাইবা, বিডি মান এখানে বসাই দিলে এবি পাইবা। এবির একটা মান আসবে, দেখো এই যে এখানে আসছে 1.26 মিটার, এই যে এবি এর মান 1.26 মিটার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমরা আগামী ক্লাসে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে আমাদের আরও কিছু অঙ্ক করবো স্প্রিংয়ের। আজকের ক্লাস আমরা এখনই শেষ করছি।